আসসালামু আলাইকুম। এমডি জুয়েল বলছি। আপনাদের জন্য ভৌতিক একটি চ্যানেল নিয়ে হাজির হলাম আমি। আপনারা দেখছেন ভূত.আমি ইউটিউব চ্যানেল। দেখেন, আমরা যেহেতু মানুষ, আমাদের কিন্তু অনেক কিছুই জানার আছে। অনেক কিছু আমরা দেখেছি, বুঝেছি, গল্প শুনেছি, আমাদের সাথে অনেক ঘটনাও ঘটে গেছে। সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবনটা, তাই না? তাহলে আমাদের কাল্পনিক কিছু কিন্তু আছে, যেটি কিন্তু আমাদের বিশ্বাস করতেই হয়। ভূত বলতে কিছুই নেই, কিন্তু জিন বলতে কিন্তু অবশ্যই আছে। সেটা কিন্তু ইসলামেও আছে। অশরীরী কিছু জিনিস, ভৌতিক কিছু গল্প, ভৌতিক যার সাথে ঘটেছে সেই কিন্তু বলতে পারবে যে আসলে তখন তার ফিলিংসটা কী ছিল। এইসব নিয়েই কিন্তু আমার এই চ্যানেলটা বানানো। আপনারা আজকে এই চ্যানেলে প্রথম ভিডিওই শুনবেন হলো কিছু ঘটে যাওয়া গল্প। এবং আমার এই চ্যানেলটা যেহেতু নতুন, আমি চাচ্ছি আপনারা আপনাদের সাথে কিছু ঘটে যাওয়া হরর হিস্টোরি, গল্প, ভৌতিক কিছু ঘটনা সব কিছুই আপনারা শেয়ার করবেন। এবং আপনার যে গল্পটা, আপনার সাথে যেটা ঘটে গেছে, আমি চেষ্টা করব পুরো পৃথিবীকে জানাতে। এই জন্যই আমার এই চ্যানেলটা খোলা। আজকে যে কাহিনী আপনার সাথে শেয়ার করব, হয়তো বা আমি কিছু কিছু মানুষের থেকে এটা কালেক্ট করেছি এবং এটি আমার কাছে রাখছি। আমি আপনাদের প্রথম আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে শুরু করছি। আপনি যদি আগ্রহী থাকেন, আপনার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনি শেয়ার করতে চান, আপনি যদি চান যে না আপনি সবাইকে জানাবেন, পৃথিবী সবাই জানুক যে আপনার সাথে কি হয়েছে, আপনারা যদি এরকম উৎসাহী থাকেন ঘটনা শোনার জন্য, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার একটি মেলে আপনার গল্প, অডিও ক্লিপ আপনি লিখে দিতে পারেন অথবা অডিও ক্লিপ দিতে পারেন। আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে এটা দিয়ে দিচ্ছি। আপনি ইনবক্সে আপনার মেসেজ করতে পারেন, অডিও ক্লিপ পাঠাতে পারেন এবং আপনি যেটা পাঠাবেন এটা কিন্তু পুরো বিশ্ব সবাই জানবে। আমি আপনাদেরকে মেলটা বলে দিচ্ছি, jewelshow@gmail.com। এই যে মেলটা বললাম, এখানে আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনি এটা লিখে পাঠাতে পারেন, হতে পারে আপনি অডিও ক্লিপ পাঠাতে পারেন। সব কিছুই কিন্তু সবার সাথে আমি শেয়ার করব। তাহলে আজকে যেহেতু আমার চ্যানেলের প্রথম ভিডিও, আশা করি আপনারা আনন্দ পাবেন। কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনি চাইলে কিন্তু খুব সহজে ঘটনা পাঠাতে পারেন। আমি তো মেলের কথা বলেই দিলাম। তাহলে কথা না আর বাড়াবো না, এখন আমি ডাইরেক্টলি আপনাদেরকে নিয়ে যাব ঘটনায়। আর হ্যাঁ, ঘটনাতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর প্রথম যদি এই ভিডিওটা আপনার কাছে চলে গেছে অলরেডি, আপনি যদি ভৌতিক গল্প শুনতে চান, হ্যাঁ আপনি যদি প্যারানর্মাল কিছু গল্প শুনতে চান, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখেন, আপনি যদি বেল আইকনে ক্লিক না করেন তখন কিন্তু আপনার কাছে এই ঘটনার কোনো কিছুই যাবে না। নেক্সটে যদি আমি ভিডিও আপলোড করি আপনার কাছে যাবে না। এই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, একটা কথা বলতেই ভুলে গেছি, সেটা হলো প্রত্যেক রবিবার 10:59 কিন্তু আমার এই ভিডিও আপনি পেয়ে যাবেন। প্রথম যে ঘটনাটাতে শেয়ার করব সেটা হলো তুহিন নামে এক ছেলের গল্প। এবং এই ছেলেটা আমার কাছে একটা গল্প পাঠিয়েছে, তার সাথে ঘটে যাওয়া একটি গল্প। এবং এই গল্পটা এবং এই ঘটনাটা হয়েছে হলো এক গ্রামে, এবং সে বলছে গ্রামের নামটা বলা নিষেধ, এই জন্য আমি বলবো না। আপনারা যেখান থেকে ঘটনা পাঠাবেন, যদি কোনো কিছু লুকানো থাকে না বলতে হয়, আমরা বলবো না আপনাদের সুবিধার্থে, কিন্তু আপনারা আমার কাছে ঘটনা পাঠাবেন। তাও কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি প্রথম ঘটনায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তুহিন ও তার বন্ধুরা প্রতিদিনের মতো ফুটবল খেলার জন্য মাঠে জমা হলো। মাঠটা গ্রামের প্রান্তে বেশ পুরনো। গ্রামের বুড়োরা বলতেন এই মাঠে নাকি অনেক বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু ছেলেমেয়েরা এসব কথা বিশ্বাস করত না। তাদের কাছে মাঠটা শুধুই খেলাধুলার জায়গা। তুহিন আজ একটু দেরি করে মাঠে পৌঁছালো। সবাই খেলা শুরু করে দিয়েছে। মাঠে পৌঁছাতে সে খেয়াল করলো এক কোণে একটা অদ্ভুত কিছু পড়ে আছে। কাছে গিয়ে দেখলো সেটা একটা পুরনো ফুটবল। তুহিন অবাক হলো, কারণ সে ফুটবলটা আগে কখনো দেখেনি। সে বলটা হাতে নিয়ে দেখতে লাগলো। হঠাৎ বলটার ভেতর থেকে কেমন যেন একটা ফিসফিস শব্দ আসে। মনে হলো তুহিন বলটা নিয়ে খেলতে শুরু করলো। প্রথমে সব ঠিকঠাক ছিল, কিন্তু কিছুক্ষণ পর আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করলো। বলটা যেন নিজের মর্জিতেই চলতে শুরু করলো।
যেখানে লাথি মারা হচ্ছে সেখানে না গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তুহিনের বন্ধুরা মজা করে বলল, তুহিন, আজ তোর পায়ে কি জাদু লেগেছে নাকি? কিন্তু তুহিনের মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক। তার মনের গভীরে একটা অদ্ভুত ভয় ঢুকে পড়ল। খেলার মাঝখানে হঠাৎ করেই মাঠের বাতিগুলো এক একে নিভে গেল, চারিদিকে অন্ধকারে ঢেকে গেল। বন্ধুরা সবাই ভয় পেয়ে গেল। তুহিন বলল, কিছু একটা গড়বড় আছে, সবাই এখান থেকে চলে যায়। বন্ধুরা চলে গেল, কিন্তু তুহিন থেকে গেল। সে ঠিক করলো বলটা নিয়ে মাঠে আর কিছুক্ষণ থাকবে। মাঠের এক কোণে একটা পুরনো গাছের নিচে বসে তুহিন বলটা হাতে নিল। হঠাৎ করে বলটা তুহিনের হাত থেকে লাফিয়ে উঠল আর বাতাসে ভাসতে শুরু করলো। তুহিন হতবাক হয়ে দেখল বলটা যেন নিজের ইচ্ছায় নড়াচড়া করছে। একসময় বলটা মাটিতে পড়ে থেমে গেল। তুহিন বলটা হাতেই নিল আর তখনই শুনতে পেল একটি মৃত হাসির শব্দ। চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তুহিন ভয় পেয়ে গেল। সে দৌড়তে মাঠ ছাড়তে চাইল, কিন্তু তার পা যেন জমে গেল। বলটা তার দিকে গড়িয়ে আসতে লাগলো। আবার সে মৃত হাসির শব্দ, আবারও জোরে হারে। তুহিন পেছন ফিরে তাকিয়ে দেখলো গাছের নিচে দাঁড়িয়ে আছে এক ছায়া মৃত্যু। তুহিনের শরীরটা কাঁপতে শুরু করলো। সে ভাবলো এটা হয়তো বা তার কল্পনা, কিন্তু ছায়ামূর্তিটা তার দিকে এগিয়ে আসতে লাগলো। তুহিন চিৎকার করে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়ামূর্তিটা তুহিনের কাছে এসে থামলো। তুহিন দেখলো মূর্তিটার মুখে একটা ভয়ঙ্কর হাসি। মূর্তিটা বলল, তুমি এই বলটা পেয়েছ, তাই আমার অভিশাপ তোমার ওপর পড়েছে। এই মাঠে যারা আসে তারা কেউ ফিরে যেতে পারে না। তুহিন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? ছায়ামূর্তিরা বলল, আমি এই মাঠের অভিশপ্ত আত্মা। বহু বছর আগে এই মাঠে আমার মৃত্যু হয়েছিল, সে থেকে আমি এখানে বন্দী। তুমি আমার বল পেয়েছ, তাই তোমাকেও আমার মতো বন্দী থাকতে হবে। তুহিন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। ছায়ামূর্তিটা হাসলো আর বলল, এখন আর কোনো উপায় নেই, তুমি আমার সাথে এখানে থাকবেই। একথা বলেই মূর্তিটা তুহিনের দিকে হাত বাড়িয়ে দিল। তুহিন অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালে তুহিনের বন্ধুরা মাঠে এসে দেখে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে। তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। তুহিন বেঁচে গেল, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের হলো না। সে শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। বন্ধুরা তাকে জিজ্ঞেস করলো, সে কিছুই বলতে পারে না। তার মনে গভীরে সেই ভৌতিক রাতের ঘটনা ঘুরপাক খেতে থাকে। এরপর থেকে গ্রামের কেউ আর ওই মাঠে খেলতে চায় না। মাঠটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। স্থানীয় বিশ্বাস করে শুরু করে মাঠেই সত্যি অভিশপ্ত আত্মা আছে, আর সেই আত্মার সবসময় নতুন শিকার রাস্তা দিয়ে হাঁটছিলেন আবির। চারিদিকে শুধুই অন্ধকার আর কুয়াশা। আবিরের গায়ে জ্যাকেট, হাতে একটি পুরনো টর্চ। আবির আসলে খুব সাহসী, বন্ধুদের কাছে সবচেয়ে বেশি সাহসী সে। কিন্তু আজকের রাতটা ছিল ভিন্ন। মনে হচ্ছিল অন্ধকারের ভেতর থেকে কেউ যেন তাকিয়ে আছে তার দিকে। কিছুক্ষণ হাঁটার পর আবির এসে পৌঁছালেন পুরনো এক বাড়ির সামনে। বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত। স্থানীয় লোকজন বলাবলি করত বাড়িটায় ভূত আছে, কিন্তু আবির এসব ভূতের গল্প বিশ্বাস করতেন না। তাই সাহস করে সে ঠিক করেছিল রাতের বেলায় সে বাড়িটায় ঢুকবে এবং প্রমাণ করবে যে ভূতের গল্পগুলো মিথ্য। আবিরের হাত কাঁপছে। দরজা ঠেলে ভেতরে ঢুকতে পড়লেন এবং প্রমাণ করবে যে ভূতের গল্পগুলো মিথ্যা। আবিরের হাত কাঁপছে। দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন। ভেতরে ঢুকতেই হালকা শীতল বাতাসের অনুভূতি হলো। টর্চের আলো দিয়ে চারপাশে তাকালেন। বাড়িটা ভাঙ্গাচুরা, মাকড়সার জাল আর ধুলোয় ঢাকা। হঠাৎ করে আবিরের মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। এত দ্রুত পিছনে তার তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। বাড়িটার ভিতরটা বেশ বিশাল। আবির ঘুরে ঘুরে দেখতে লাগলেন। বাড়িটার প্রত্যেকটি কোণায় কেমন যেন এক ভৌতিক পরিবেশ। চলতে চলতে আবির একসময় এসে পৌঁছালেন একটি বন্ধ দরজার সামনে। দরজাটা অনেক পুরানো, কাঠের পোকায় খাওয়া। আবিরের মনে হলো এই দরজার পেছনে
কিছু আছে। সাহস করে তিনি দরজাটা খুলতে চেষ্টা করলেন, কিন্তু দরজাটা খোলার নামগন্ধ নেই। আবির হাল ছাড়লেন না, আরো জোরে চেষ্টা করতে লাগলেন। হঠাৎ দরজাটা খুলে গেল আর তিনি পড়লেন এক অদ্ভুত কক্ষের ভেতর। কক্ষটা অনেক গুদামের মতো, কিন্তু তার চেয়ে ভৌতিক। কক্ষের ভেতরে কয়েকটা পুরনো চেয়ার, একটি বড় টেবিল আর দেয়ালে ঝুলন্ত কিছু অদ্ভুত পেন্টিং। আবির টেবিলের দিকে এগিয়ে গেলেন। টেবিলের ওপরে একটি পুরনো ডায়েরি পড়ে আছে। ডায়েরিটা খুলতেই ধুলো দিয়ে উড়ে গেল, আর টর্চের আলোয় তিনি দেখলেন ডায়েরিতে লেখা আছে অদ্ভুত কিছু কথা। কথাগুলো পড়ে আবিরের শরীরে কেঁপে উঠল। যেখানে লেখা ছিল, এই বাড়িতে যারা প্রবেশ করে তারা কখনোই ফিরে যায় না। আবিরের মনে হলো এ যেন একটা ফাঁদ। তৎক্ষণাৎ কক্ষের দরজা বন্ধ হয়ে গেল। আবির দরজাটা ঠেলে খোলার চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হয় না। তিনি চিৎকার করতে লাগলেন, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পেল না। হঠাৎ কক্ষের অন্ধকারের মধ্যে থেকে এক ছায়ামূর্তি আবিরের দিকে এগিয়ে আসতে লাগলো। আবির ভয় পেয়ে চিৎকার করে উঠলেন। টর্চের আলো তিনি দেখলেন ছায়ামূর্তিটি মুখ নেই। ছায়ামূর্তিটি আবিরের কাছে এসে থামল। আবিরের শরীর জমে গেল ভয়। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার হাত বাড়িয়ে দিল। আবির হতবাক হয়ে তাকিয়ে রইলেন। তার মনে হলো এই বাড়ির ভূতের গল্প হয়তো সত্যিই ছিল। ছায়ামূর্তিটা তার গলার কাছে হাত বাড়ালো আর আবির অজ্ঞান হয়ে পড়লেন। পরের দিন সকালে স্থানীয় লোকজন বাড়িটার সামনে এসে দেখতে পেলেন আবির অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। আবির বেঁচে গেল, কিন্তু তার মুখ থেকে কখনো কথা বের হলো না। সে শুধু চেয়ে থাকলো ফাঁকা দৃষ্টিতে। তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, বাড়িটা সত্যি অভিশাপ। এরপর থেকে আবির আর কখনো ওই বাড়ির কাছে যায়নি। স্থানীয় লোকজনও বাড়িটার দিকে আর পা বাড়ায় না। অন্ধকারে বন্ধ দরজাটা এখনো সেখানে আছে, রহস্যময় আর ভৌতিক। আর আবিরের মনে হয় অন্ধকারের ভিতর থেকে এখনো কেউ তাকিয়ে আছে তার দিকে। গল্পটি এবং যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে, এবং আপনিও যদি ঘটনা পাঠাতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে মেল দেওয়াতে আপনি পাঠাতে পারেন। আমি মেলটি আবার বলে দিচ্ছি, jewelshow725@gmail.com। এই মেলে যদি আপনি আপনার ঘটনা শোনাতে চান, মানুষকে জানাতে চান, অবশ্যই আপনি একটি মেল করতে পারেন, হয়তো বা টেক্সট অথবা আপনি অডিও ক্লিপ পাঠাতে পারেন। তাহলে আশা করি আপনাদের কাছে যেই দুইটা গল্প আমি বললাম এই গল্পটি ভালো লেগেছে। এখন চলে যাব 3 নম্বর ঘটনায়, এবং এই ঘটনা আমার কাছে পাঠিয়েছে সিফাত হোসেন, যে সরকারি বরিশাল কলেজ বরিশাল অনুভক্তি বিজ্ঞান বি অনার্সে পড়াশোনা করে। তাহলে কথা না বাড়িয়ে এখন আমরা কিন্তু মূল ঘটনায় চলে যাচ্ছি। পৃথিবীতে অনেক সময় কারোর সাথে এমন কিছু ঘটে থাকে যেগুলো কেউ কেউ রহস্য বলে থাকে, যার ব্যাখ্যা অনেকেই দিতে পারে না। আবার অপকৃত এই বিষয়গুলো অবিশ্বাসের ন্যায় যে কোনো অদৃশ্য সত্তা বলেই চালিয়ে দেয়। বৈজ্ঞানিক আলোকে এটাকে হ্যালুসিনেশন বা অন্য কোনোভাবে ব্যাখ্যা দিতে পারবেই হয়তো। যাই হোক, আমি আমার জীবনের এক ভৌতিক অভিজ্ঞতা বলতে যাচ্ছি। আমার তখন বয়স 14 বছর। আমি ক্লাস 8ম শ্রেণীতে পড়াশোনা করতেছি। রমজান মাস, হালকা বৃষ্টি। ইফতারে দাওয়াত পেলাম পাশের বাসার আন্টির বাসার। বাসা বললে ভুল হবে, গ্রামের বাড়ি তো ঘরই বলা হয়ে যায়। তাদের ঘরের পেছনে অনেক বড় বাগান, যার পুরো বাগান জুড়েই বিশাল বড় বড় রেন্টি এবং প্রচুর ছোট বড় বিলাসিতা গাব গাছ। দিনের বেলা দেখলেও যে কারোর শরীর একটু হলেও ছমছম করবে। ঘরে গিয়ে দেখি জগে পানি নেই। আন্টিকে বললাম, জগে পানি আমি নিয়ে আসি, কলস কোথায়? কলস দেখিয়ে দিলেন। গিয়ে দেখি পুরো কলস খালি। এখন কি করার? তাদের ঘরের পেছনে বাগানের পাশে রয়েছে একটি টিউবওয়েল, যেখানে গিয়ে এখন পানি আনতে হবে। যদিও তখন ভয় কাজ করেনি, কারণ সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত টিউবওয়েলের চারপাশে দেয়াল ও উপরের ছাদ কোনো বাতি দেওয়া হয়নি। জগ নিয়ে গেলাম, কল দিয়ে জগ ভরলাম। যখন টিউবওয়েলের থেকে বের হলাম, কেমন জানি ফড়িং এর আওয়াজের মতো একটা শব্দ কানে ভাসে আসতেছে।
শব্দ ধীরে ধীরে বাড়তে লাগলো। মনে হচ্ছে কেউ যেন আমার দিকে তেড়ে আসতেছে। আমি বাগানের দিকে তাকালাম। যেটা দেখলাম নিজেকে বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল। একটা ছোট আলো, দেখতে হাজারো আলোর মতো। আলোটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমার থেকে খুব গতি নিয়ে এগুচ্ছে। আর যখন আস্তে আস্তে পুরো গাছগুলো দুদিকে সরে যাচ্ছে, আর আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল শব্দের মাত্রা তীব্র হচ্ছে। আলো বাড়তেছে এবং আমার দিকে খুব গতি নিয়ে তেড়ে আসতেছে, যেন মনে হচ্ছে আমাকে ধরবে। আমি ভয় পাই এবং চিৎকার দিতে চাই, কিন্তু আওয়াজ বের হচ্ছে না। আমি দৌড় দিতে চাই, কিন্তু আগাচ্ছি না। যে কোনো রকম ঘরের পীড়ার ওপর পা রাখছি, তেমনই দেখি কিছুই নাই, সব ঠান্ডা, শুধু গাছগুলো নড়তেছে। এটাকে আপনি কি বলবেন? দেখেন, গ্রাম দেশে এরকম হয়। গ্রামগুলো তো এরকমই হয়ে থাকে। কেন মানুষ গ্রামকে ভালোবাসে এবং অনেক কিছুই গ্রামে ঘটে। এরকম না শুধু বাংলাদেশের সব গ্রামে ঘটবে তা না, অনেক মানুষের সাথে অনেক কিছু হয়ে যায়। এরকমই হয়েছিল আমার সাথে। ভালো লাগলে অবশ্যই এই ঘটনাটা শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার সাথে যেন আর কখনো এরকম কোনো ঘটনা না ঘটে। ভালো থাকবেন ভাইয়া। যদি পারি তাহলে আরো এরকম ঘটনা আপনার সাথে শেয়ার করব। হ্যাঁ শিবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এরকম ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। এবং লিসেনার যারা শুনতেছেন, আমি কিন্তু ছোট্ট একটা ঘটনা, সে কিন্তু ভয়ের একবার তারের ঘেঁচে ছিল। তারপরও তার থেকে কিছু জিনিস আমরা জানতে পারলাম যে আসলে আদৌ দেশ গ্রামে এরকম হয়ে থাকে, এবং তার সাথে আমরা এটা ভৌতিক বলতে পারি না। তারপরে তার কাছে যেটা সে নিজ চোখকে দেখেছে এবং সে উপলব্ধি করেছে, সেটাই আমাদের সাথে শেয়ার করছে। তাই বন্ধুরা, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা কি করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো ঘটনা থেকে থাকে, অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনি পাঠাতে পারেন। আমি মেলটাকে বলে দিচ্ছি, jewelshow88725@gmail.com। এই মেলে ঘটনা পাঠালেই আমরা কিন্তু ঘটনা পেয়ে যাব। তো বাড়তি কথা না বলে আমরা চলে যাচ্ছি একটা ঘটনায়। আমার নাম এস.এ. মুক্তির সম্রাট। হ্যাঁ, ভূত বলেন কখনই দেখিনি, এবং আমার দেখার ইচ্ছা ছিল। ছোটকাল থেকেই মানুষের থেকে শুনতাম, অথবা অনেক ঘটনা গল্পনা শুনেছি সবার থেকেই। আমার নানুর থেকে শুনেছি, আমার বাবুর থেকে শুনেছি, আমার বাবা থেকে শুনেছি, মার থেকে শুনেছি, সবার থেকে শুনেছি। এই জন্য একদিন চিন্তা করলাম যে না, আসলে এই ভূতটা কি আমি দেখব। এই জন্য আমি অনেক কিছু করেছি। এটার জন্য আমি অনেক কিছু করার পরেও দেখিনি, যেমন কি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য নাম করা দুটো শ্মশানে দৌরাত কাটিয়েছি। মসজিদের মিনারে বসে বসে কবরস্থানের দিকে সারা রাত তাকিয়ে দেখেছি। ইলিশ মাছের ভাজি পকেটে নিয়ে বতিক স্থানে ঘুরেছি। মাঝরাত জ্যোৎস্না যেন গলিতে আসে ঢেলে দিয়েছে। মোবাইলের চার্জ প্রায় শেষ। মশার তাড়াতে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছি। আফসোস করছি কয়েল না নিয়ে আসার জন্য। হঠাৎ মনে হলো বটগাছের পাশ থেকে কোনো শিশু গুঙ্গিয়ে কেঁদে উঠল। এরপরই কুকুরের চিৎকার ভেসে এলো, যেন যন্ত্রণা নিয়ে মারা যাচ্ছে। কিছুটা ভয় পেলাম, মনে হলো হ্যালুসিনেশন হলেও হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম। শীতের রাতেও মনে হলো শরীর গরম হয়ে যাচ্ছে। এরই মাঝে আবার আমার পাশ থেকেই মনে হলো হামুড়ি দিয়ে কেউ সরে গেল। তারপরেই দ্বিতীয়বার বাচ্চার কান্না শুনলাম। এবার আরো কাছে মনে হলো বটগাছে যে ঝুলন্ত ডাল ঘরের পাশে নেমে এসেছে, ঠিক সেখানে গাছের ডাল আঁকড়ে ধরে কাটছে। এবার মনে হয় দানা বাঁধতে শুরু করেছে। মনকে বোঝানোর চেষ্টা করলাম যে সব নিশ্চয়ই মনের ভুল, কিন্তু যেন মন আকষ্ট কুনুস্করের ডুবে আছে, সেই কি আর এত সহজে কিছু মেনে নিতে চায়। শুরু হলো মনের সাথে যুদ্ধ। কুকুরের কান্না আস্তে আস্তে যেন ঘিন্ন হয়ে আসছে। হালকা বাতাস বইছে, ঝড়ঝাপগুলো বাতাসে দুলছিল। আমার মনে হতে লাগলো এগুলোর পিছনে শিশুরা বসে আছে। নিষ্পতার মাঝে ভীতু মন আমাকে প্রায় আচ্ছন্ন করে ফেলছিল। মন শুধু বলছিল, ওরে হতভাগা, জোরে দৌড় দে। আমি ভাবছিলাম দৌড় না হয় দেব, কিন্তু নিজের কাছেই তো নিজে লজ্জা পাবো, আর এই লজ্জা কাঁধ থেকে নামতে পারবে না কোনোদিন। সিদ্ধান্ত নিলাম ব্যাপারটি দেখতে হবে, যা হবার হোক। অলৌকিক কিছুই নেই, বিশ্বাস করি না।
বের হলাম ঘর থেকে। নিঃশব্দর মাঝে ঝিঝি পোকার ডাক কেমন যেন আমার আপন মনে হচ্ছিল। মায়াবী সুর ঘর থেকে বের হতেই মনে হলো কিছু সরসর করে নদীর দিকে নেমে গেল। এমন সময় মেঘ এসে চাঁদকে ঢেকে দিল। তখন মনে হলো নিশ্চয়ই কিছু আছে। বটগাছের নিচে যেখানে শিশুটা পুঁতো হয়েছিল সেখানেই গেলাম। ভয়ঙ্কর ব্যাপারটি তখনই ঘটল। মনে হলো আমার ঠিক মাথার ওপর শিশুটি গুঙ্গিয়ে উঠল। ঠান্ডা স্রোত নেমে যায়। আবারও তাই মনে হলো মেরুদণ্ড থেকে বরফ শীতল কিছু নেমে গেল। মনে হচ্ছিল মাথা ঘুরে পড়ে যাব। মনের শক্তি কমে আসছিল, কিন্তু তখনও হাল ছাড়িনি। সাহস করে উপরের দিকে তাকিয়ে জমাট অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। না, যেখানে কোনো বাচ্চা ছিল না। পাশ থেকে শ্মশানের পোড়া কাঠ দিয়ে ঢিল ছুঁড়তেই ডানার ঝটপট শব্দ পেলাম। যদিও কিছু দেখিনি, কিন্তু ওটা যে পাখি ছিল না তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। বেজায় হাসি পেল, আর কুকুরের রহস্যর সমাধান পেয়েছিলাম। যখন আজানের শব্দ কানে এলো তখন সেখানে বেরিয়ে এলাম। আসার পথে মৃত্যুপ্রায় কুকুরের চোখে পড়ল। খোপের পাশে শুয়ে শুয়ে ঘুমগাচ্ছে। এই ছিল আমার ঘটনা। আশা করি আপনি পড়ে শোনাবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু লাস্টের ঘটনাটা আমরা শুনে নিলাম। আপনি যদি আপনার সাথে ভৌতিকতা কিছু ঘটে থাকে, যদি আপনার রহস্য কিছু থাকে, কোনো গল্প থাকে, অবশ্যই আপনি পাঠাতে পারেন আমাদের ইমেলে। আমাদের ইমেলটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি ইমেলটা বলে দিচ্ছি, jewelshow@gmail.com। এবং আমরা আপনাদের সেই জিমেলটা এবং অডিও ক্লিপটাকে আমরা করে মানুষের সাথে শেয়ার করব, জানাবো যে মানুষের সাথে কি ঘটতে পারে। এই ছিল আজকের এপিসোডটা, এবং প্রথম এপিসোডটা প্রথম নতুন চ্যানেলে আমি আপলোড করলাম। আপনাদের গল্পর অপেক্ষায় রইলাম। যদি আপনারা গল্প পাঠান অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এবং দেখা হবে আগামী রবিবার ঠিক 10:59। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর রহমতে সবাই আমার সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোড এবং নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।